আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আজ সংবাদে আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শাহনাজ চৌধুরী, সাদাত শাকির। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না আশা বাণিজ্য মন্ত্রীর। কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি সচিবের। রাজধানীতে যানজট ভয়াবহ হওয়ার আশঙ্কা। দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান। খালেদা জিয়াকে প্যারোলের নামে -1 বাস্তবায়ন করতে চায় সরকার। অভিযোগ বিএনপির। বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। নুসরাত হত্যায় আসামি শরীফের স্বীকারোক্তি। 5 দিনের রিমান্ডে শামীম। পুলিশের ভূমিকার বিচার বিভাগীয় তদন্তের দাবি টিআইবির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ের সাংবাদিকদের তিনি এই কথা জানিয়েছেন। এদিকে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম জানিয়েছেন, রমজানের অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের মজুদ যথেষ্ট, তাই দাম বাড়ার কোনো কারণ নেই। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। প্রতি বছর রমজান মাসে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদার সাথে দাম বাড়ার প্রবণতা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যথেষ্ট মজুদের ঘোষণা বা বাজার তদারকি শেষ পর্যন্ত কোনো পদক্ষেপই দাম স্থিতিশীল রাখতে কাজে আসে না। তবে এবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাণিজ্য মন্ত্রী বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে, বাজার অস্থির হওয়ার কোনো কারণ নেই। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের তদারকির কথাও জানান টিপু মুনশি। রমজান মাসে তেমন বাড়বে না, বাড়ার কোনো সম্ভাবনা। সব রকমভাবে প্রস্তুতি আমাদের আছে। আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের টিসিবির যে আছে যেগুলো আইটেম সেগুলো আমরা বাজারে ছাড়তে শুরু করব। আমাদের কাছে যা রিপোর্ট আছে, ছোলা যা দরকার প্রয়োজন তার চেয়ে বেশি ইম্পোর্ট করা আছে। ছোলা বলেন, চিনি বলেন, তেল বলেন, ডাল বলেন, যেগুলো তো আমরা স্টক করে ফেলবো। আর বেগুন তো আর স্টক করে রাখা যাবে না যে এখনই কিনে রেখে দিলাম, করে দিলাম। তো এইটা চেষ্টা করব যেন মালের পণ্য আনা নেওয়াতে সমস্যা না হয়, মানুষজন জানি পায়, কোথাও জানি চাঁদাবাজির কারণে বা অন্য কোনো কারণে জানি সমস্যা না হয়। আমরা ফুল বাজার মনিটর করছি যে কোথায় কি, কোথাও বাড়া কেউ সুযোগ নিচ্ছে কিনা সেটাও লক্ষ্য করছি। বাণিজ্যমন্ত্রী জানান, চাল রপ্তানির সিদ্ধান্তের ক্ষেত্রেও এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যা চালের বাজারে প্রভাব ফেলবে। এদিকে দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বাণিজ্য সচিব। এ সময় তিনি মজুদ ও সিন্ডিকেট করে পণ্যের কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। ব্যবসায়ী মহল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বছর যথেষ্ট পণ্য মজুদ রয়েছে, যেগুলো রমজান মাসে আমরা ব্যবহার করে থাকি। আশা করছি আমরা এই বছর, গত বছর যেমন স্থিতিশীল ছিল, এই বছরও বাজার স্থিতিশীল থাকবে। এবং অন্যান্য সমস্যা যেগুলো আছে, যদি আমাদের কাছে কোনোভাবে এই তথ্য আসে যে কেউ অনিয়ম করছে, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। রমজান মাসে অতিরিক্ত লাভ করার মানসিকতা থেকে ব্যবসায়ীদের বেরিয়ে আসার আহ্বান জানান বাণিজ্য সচিব। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আসছে রমজানে রাজধানী যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আশঙ্কা করছেন নগরবাসী। বিশেষ করে রাজধানী জুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে রাস্তা শুরু হওয়া, ঝড় বৃষ্টিতে জলাবদ্ধতায় যানবাহন চলাচলে বিঘ্ন ও দিনে দিনে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমন অবস্থা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক চলাচলের জন্য একটি শহরের আয়তনের 25% সড়ক থাকা জরুরি। যদিও রাজধানী ঢাকায় রাস্তা আছে মাত্র 8 ভাগ। এর উপর যত্রতত্র পার্কিং, অবৈধ বাজার, উন্নয়ন কর্মকাণ্ড সহ নানা কারণে শুরু হতে হতে এটি পৌঁছেছে শোচনীয় অবস্থায়।
প্রায় প্রতি বছরই দেখা যায় রোজার মাসে সর্বোচ্চ চাপ পড়ে সড়কে। বিশেষ করে সময় মতো বাসায় ফিরে ইফতারি করা বেশ কঠিন হয়ে পড়ে নগরবাসীর জন্য। এ সময় সড়কের শৃঙ্খলা ধরে রাখতে মাঠে সর্বশক্তি নিয়োগ করে পুলিশের ট্রাফিক শাখা। তবে এবারের পরিস্থিতি জটিল হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। কারণ হিসেবে তারা বলছেন রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে উন্নয়ন কাজ। বিশেষ করে পুরোদমে মেট্রো রেলের কাজ চলছে বৃহত্তর মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত। এছাড়া এবারে রোজা পড়েছে বর্ষা মৌসুমে, ফলে বেশ ভোগাতে পারে জলাবদ্ধতাও। সামনে রোজা আসছে, সবাই চাইবে যে সময় মতন ঘর থেকে বের হয়ে কাজ শেষ করে আবার ইফতারির আগে আগে যেন যেতে পারে, কিন্তু আসলে সেটা কোনো বাড়ি সম্ভব হয় না। প্রত্যেক বাড়ি দেখা যায় এরকম কোনো না কোনো প্রবলেম থাকে, কিন্তু এইবারের প্রবলেমটা আমার কাছে অনেক বেশি প্রকট বলে মনে হচ্ছে। এই নতুন কাজ শুরু হওয়াতে যানজটটা বাড়বে, আরও প্রতিদিনই গাড়ি নামতেছে, রাস্তা ছোট, গাড়ি বেশি। রমজান মাসে অনেক চরম পর্যায়ে যাবে। ইফতারির সময়, ইফতারির আগে অনেক যানজট হইব আর কি। বিআরটির তথ্যমতে রাজধানীতে প্রতিদিন রাস্তায় নামছে প্রায় 450 যানবাহন, যার অধিকাংশই আবার ব্যক্তিগত গাড়ি। এটি যানজটকে আরও বাড়িয়ে তুলছে বলে মনে করেন অনেকেই। যে চক্রাকার বাস যেগুলো চালু হলো, ঢাকায় সবগুলো রুটে এই বাসটাকে আমরা ইন্ট্রোডিউস করি এবং সেই সঙ্গে প্রাইভেট কারটাকে যদি আমরা ডিসকারেজ করি রমজান মাসটাতে, একদিন ব্যক্তিগত গাড়ি, একদিন জোর সংখ্যার যে লাইসেন্স সেই অনুযায়ী চলবে, একদিন বেজোর সংখ্যার লাইসেন্স অনুযায়ী চলবে। এভাবে আমরা এই রমজান মাসে একটা এক্সপেরিমেন্ট করতে পারি। তবে রোজার মাসে জনভোগান্তি কমাতে সাধ্যমতো ভূমিকা পালনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। রমজান মাসে শহরের যানজট অসহনীয় পর্যায়ে চলে যায়। আগামী রমজান মাসে যদি আমরা এখনই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ না করি, তাহলে আমাদের শহরের নাগরিকদের যানজটের ভোগান্তি হতে পারে। সেই ধারণা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবার মধ্য দিয়ে আগামী রমজান মাসে সহনীয় পর্যায়ে যাতে যানজট থাকে তার সর্বাত্মক ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করবে। বড় বড় প্রকল্পের কাজ শেষ হলে মানুষের দুর্দশা কমবে বলে আশা করছেন নগরবাসী। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড যে কোনো সময় হতে পারে, তাই জনগণকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হতে হবে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের নিয়মিত সভা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ড শুধু বাংলাদেশেই হয়ে থাকে তা নয়, দুর্যোগ প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নিতে হবে। এজন্য জনগণের সচেতনতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। দুর্যোগ যে কোনো সময় হতে পারে। আপনারা প্যারিসে দেখলেন নটরডেম ক্যাথেড্রাল 800 বছর পুরনো, সেটা পুড়ে গেল। কাজে দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা আমরা একেবারে বলতে পারি যে ঘটবে না, কিন্তু দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেটাকে উদ্ধার কাজ ঠিক সেইভাবে আমাদের যেমন প্রাকৃতিক উপায়েও মানুষকে নিরাপত্তা দেওয়া, আবার আমরা যেটা অর্থাৎ মনুষ্য সৃষ্টি ডিজাস্টার অর্থাৎ দুর্ঘটনা যাতে না করতে পারে সেদিকেও সতর্কতা অবলম্বন করতে হবে। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে কি কি দুর্যোগ আসতে পারে সে চিন্তা নিয়ে পরিকল্পনা করতে হবে। শহরে বাস করেন বা গ্রামে বাস করেন, নিজের নিরাপত্তা চিন্তা নিজেকেও করতে হবে। কোথায় কাজ করেন, কি করেন, সেখানে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা আছে, বা আপনি যেখানে কাজ করেন আপনার নিজের ভিতরে সেই সচেতনতা আছে কি না, বা আগুন লাগলে কি করতে হবে, বা পানিতে পড়লে কি করতে হবে, বা কোনো ঝড় আসলে কি করতে হবে, এই ব্যাপারে নিজেদের একটা নিজস্ব প্রস্তুতিও থাকা দরকার। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে সমস্ত দুর্যোগ প্রশমনের ব্যবস্থা নিচ্ছি, সেই ক্ষেত্রে খুব ছোট আকারে কিছু দিক নির্দেশনা, এই নির্দেশনাগুলি ব্যাপকভাবে প্রচার করা দরকার। দুর্যোগ প্রতিরোধে রাজধানীর বাইরেও সরকারের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে প্যারোলের নামে সরকার -1 তত্ত্ব বাস্তবায়ন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সরকারের এই চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তারা। একই সাথে তারা বলেন, হত্যা নির্যাতনের বিচার না হয় এখনই জনগণকে রুখে দাঁড়াতে হবে।
14 এপ্রিল দুর্বৃত্তদের হামলায় নিহত বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহিনের পরিবারকে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে যান বিএনপির মহাসচিব। নিহতের কবর জিয়ারত সহ এলাকাবাসীর সাথে কথা বলেন মির্জা ফখরুল। সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব বলেন, বিচারহীনতার কারণেই দেশে হত্যা নির্যাতন বেড়ে গেছে। আমরা জানি যে শাহিনের হত্যাকাণ্ড এটা বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা রক্ষার যে চিত্র, আইন শৃঙ্খলার যে চিত্র, সেই চিত্রকে প্রকাশিত করেছে। বাংলাদেশে এখন কোন আইনের শাসন নেই, বাংলাদেশে কাউকে কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো বিচার নাই, ন্যায় বিচার নাই, ইনসাফ নাই। আজকে সেই জন্য এই অবস্থায় জনগণকেই সে দায়িত্ব গ্রহণ করতে হয়, জনগণকেই আজকে এই রুখে দাঁড়াতে হবে সমস্ত হত্যাকাণ্ড, অন্যায়, সমস্ত অবিচারের বিরুদ্ধে, এবং অত্যন্ত ঐক্যবদ্ধভাবে এই অন্যায় প্রতিবাদ করতে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারই বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি পেতে বাধা দিচ্ছে। দেশনেত্রী প্রচণ্ড অসুস্থ, তা নিয়ে এই মিডিয়াগুলো নীরব। প্যারোল নিয়ে সরকারের মিশন সাকসেসফুল করার জন্য ক্ষমতাসীনরা চতুর রাজনীতিতে লিপ্ত রয়েছে। তিনি শারীরিকভাবে খুবই বিপর্যস্ত, হাত পা নাড়াতে পারছেন না, আর্থারাইটিসের ব্যথার কারণে পা নাড়াতে পর্যন্ত পারছেন না, তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। গতকালও চিকিৎসকরা বলেছেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। প্যারোলের নামে মাইনাস তত্ত্বের অশুভ চক্রান্তে করে লাভ হবে না। তার জামিনে আর বাধা দিবেন না, আদালতে হস্তক্ষেপ বন্ধ করুন। ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার সাথে জড়িতরা ক্ষমতাসীন দলের চিহ্নিত নেতাকর্মী হওয়ায় ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলার আসামি শামীমকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অন্য আসামি আব্দুর রহিম ওরফে শরীফ ও হাফেজ আব্দুল কাদের। এদিকে নৃশংস এই হত্যার ঘটনায় প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখছে পুলিশের তদন্ত কমিটি। বিচার বিভাগীয় তদন্ত চান বিশিষ্টজনরা। সোমবার সোনাগাজীর চরচান্দিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত হত্যার অন্যতম আসামি শামীমকে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পিবিআই। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা বলেছে। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামি সন্দিগ্ধ আসামি শামীমের জন্য 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। আদালত উভয় পক্ষকে শুনানি করে আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে বুধবার রাতে আদালতে জবানবন্দি দিয়েছে আসামি আব্দুর রহিম ওরফে শরীফ। আদালতকে সে জানায়, ঘটনার আগের রাতে মাদ্রাসার পাশে পশ্চিম হোস্টেলে এক বৈঠকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মতো শাহাদাত হোসেন শামীম সহ 5 জন নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হাফেজ আব্দুল কাদের মানিককেও গ্রেপ্তার করেছে পিবিআই। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন, কারাগারে সাক্ষাৎ এবং হত্যার রূপরেখা নির্ধারণে মুখ্য ভূমিকা পালনের কথা স্বীকার করেছে আব্দুল কাদের। আলোচিত এ হত্যা মামলায় এখনো পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে এজাহারভুক্ত 7 জন, বাকিরা সন্দেহভাজন। অন্যদিকে প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখছে তদন্ত কমিটি। সাবেক ওসির ভূমিকা এটা অবশ্যই আমাদের তদন্তের আওতায় আসবে এবং আমরা এটা পর্যালোচনা করে যদি তাকে দোষী মনে হয়, দায়িত্ব যথাযথভাবে পালন করেননি বলে মনে হয় বা যথাযথ আচরণ করেননি বলে মনে হয়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান বিশিষ্টজনরা। প্রশাসনের ব্যর্থতার কারণে নুসরাতের এমন করুণ মৃত্যু হয়েছে। স্ব ডিপার্টমেন্ট দিয়ে তদন্ত করলে এর সঠিক সুরা বের হয়ে আসবে না। প্রশাসনিক কর্মকর্তাদের যেখানে গাফিলতি রয়েছে, যে দুর্বলতা রয়েছে, আমরা চাই এই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এদের আইনের আমলে এনে এদেরও শাস্তি হওয়া প্রয়োজন। নুসরাত হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নৃশংস এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। আমরা সবাই শাস্তির দাবি করছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
অন্যদিকে নুসরাত হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকার বিচার বিভাগীয় তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার সংস্থাটির পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, সারা দেশে নারীর প্রতি সহিংসতার সংখ্যা এবং নৃশংসতার মাত্রা বিবেচনায় এখন যে পর্যায়ে তা পৌঁছেছে সেটি অকল্পনীয়। এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে দায়ী ব্যক্তি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনের কঠোর শাস্তি নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মনে করে টিআইবি। পুলিশ বাহিনীর সদস্যদের প্রত্যাশিত দ্রুততায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করতে পারা যথেষ্ট নয়। দ্রুত এই মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি দোষী ব্যক্তিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেটি নিশ্চিত করার দাবিও জানানো হয় বিবৃতিতে। এদিকে ফেনীর সোনাগাজীতে গৃহবধূকে গণধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যুবলীগ কর্মী নূর আলম ও মোশাররফ হোসেন। পলাতক আছে আরেক ধর্ষক আপেল মাহমুদ। 3 দুর্বৃত্তের গণধর্ষণের শিকার গৃহবধূর চিকিৎসা চলছে হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের খাস কামরায় ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয় দুজন। এই ঘটনায় বুধবার বিকেলে 3 ধর্ষকের নাম উল্লেখ করে সোনাগাজী আদর্শ গ্রাম পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযুক্ত 3 জনের একজন যুবলীগ কর্মী নূর আলম। মঙ্গলবার রাত 12টার দিকে টয়লেটে যাওয়ার জন্য ওই গৃহবধূ ঘর থেকে বের হলে মানবরূপী পিশাচরা তাকে পালাক্রমে ধর্ষণ করে, পরে অজ্ঞান অবস্থায় ফেলে যায় তাকে। অন্যদিকে নোয়াখালী সেনবাগের উত্তর মোহাম্মদপুর গ্রামে 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে আবুল বাশার নামে একজনকে আসামি করে মামলা করেছেন। একদিন বিরতির পর বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন। রাজুকের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই ভবন খালি করা যাবে বলে মনে করেন বিজিএমইএ সহ অন্যান্য প্রতিষ্ঠানের মালিকগণ। ভবনের ভেতরে মালপত্র আটকে থাকায় ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান। বৃহস্পতিবার সকালে হাতিরঝিল বিজিএমইএ ভবনের মূল ফটকের তালা খুলে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ভবনের সামনে ভিড় করা বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন মালপত্র সরানোর। মালপত্র বুঝে নিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকগণও এসেছিলেন বিজিএমইএ ভবনে। এরকম সুযোগ দেওয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আজকে খুব ভালোভাবে নিচ্ছি, আশা করি আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আমরা গতকালকে আমি রাজুকে চিঠি দিয়েছি, আমাদের কিছু সময় লাগবে, 7 দিনের যে সময় চেয়েছি, তো ওনারা বলেছেন যে আপনারা আর্লিয়েস্ট পসিবল নেন, তারপর যদি একটু সময় লাগে ওনারা দেবেন। বিজিএমইএর মালপত্র সরিয়ে নেওয়া হচ্ছে নতুন ঠিকানায়। রাজুকের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই মালামাল স্থানান্তরের কাজ শেষ হবে বলে আশা করছেন তারা। আমরা তো ওই নতুন বিল্ডিংয়ে 2টা ফ্লোর কমপ্লিট করে আমরা ওইখানে অফিস অলরেডি চালু করে দিয়েছি। মাল সরাতে সময় লাগেই, যার জন্য এখন যেহেতু মহামান্য আদালতের একটা রায় আছে ওইটার উপর ডিপেন্ড করে আমরা কাজ করতেছি। মাল সরাই নিছে, এখন আর 2-3টা দিন সময় লাগবে কিছু মালামাল রয়ে গেছে ওগুলো নিয়ে যেতে। রাজুকও চাচ্ছে ভবনের ভেতরে আটকে পড়া মালপত্রের কারণে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আদালত আমাদের এই বিল্ডিংটা ভবনটা ডেমোলিশ করার জন্য বলেছে, মানে সময় দিয়েছিল, সেই সময় শেষ হয়েছে। আমরা বিল্ডিংটা ডেমোলিশ করব, বাট মালামাল তার ডেমোলিশ করি, এগুলো তো আমাদের মানে দেশেরই ক্ষতি হবে সম্পদ। এই জন্য আমরা সুযোগ দিয়েছি এগুলো মালামাল বের করে নেওয়ার জন্য। নিরাপত্তার জন্য ভবনের ভেতরে ও বাইরে মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডে দুর্নীতি আগের তুলনায় কমেনি বলে মন্তব্য করেছেন বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি জানিয়েছেন, কর্মকর্তাদের দুর্নীতি কমাতে তিনি তাদের হেদায়েতের তাগিদ দিচ্ছেন। সকালে আইসিএমএবি আয়োজিত বাজেট আলোচনায় তিনি কথা বলেন। দৈনিক প্রথম আলো এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের পেশাজীবী সংগঠন আইসিএমএবি এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাজেট আলোচনায় বিশেষজ্ঞরা রাজস্ব আহরণ ও বাজেট বাস্তবায়নে ধারাবাহিক ব্যর্থতায় হতাশা প্রকাশ করেন। বেড়ে চলা বেকারত্ব সমস্যা আর বেসরকারি বিনিয়োগের বেহাল দশা নিয়েও আলোচনা হয়। প্রসঙ্গ ওঠে দুর্নীতির। যুবকদের বেকারত্ব দেখি সেটা কিন্তু প্রায় 11%, 10.6%। সুতরাং বিনিয়োগ যতক্ষণ পর্যন্ত না আমরা বাড়াতে পারছি এই বেকারত্বের হার আমরা কমাতে পারবো না। এটা একটা চিন্তার বিষয়। আমাদের অনেকগুলো যে স্ল্যাব আছে সেগুলো যদি একটু কমিয়ে 1-2 স্ল্যাবের মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু এখান থেকে আরো বেশি রেভিনিউ আসা সম্ভব। আমরা যে রাজস্ব টার্গেটটা করছি সেটা আমরা ফুলফিল করতে পারছি না, এবং আমরা যে খরচের টার্গেটটা করছি
সেটাও আমরা খরচ করতে পারছি না, ফলে এক ধরনের কিন্তু ওই স্থিতি আসছে। এ সময় এনবিআর চেয়ারম্যান হতাশার সঙ্গে জানান, তার প্রতিষ্ঠানে চেষ্টা করেও কমানো যায়নি দুর্নীতি। আগে যে সিস্টেমে যে পরিমাণ করাপশন ছিল, তারপরে এই যে এখন কাছাকাছি বলতে গেলে কখনো কখনো কম, কখনো কখনো বেশি। সেখানে ওই যে উপরের লেভেলের যারা আছেন তারা শত চেষ্টা করেও এটাকে তেমন পরিবর্তন করা যায় না। আমার পর্যায় থেকে আমি বিভিন্নভাবে আমার অফিসারদেরকে বলার চেষ্টা করি, বিশেষ করে ওই যে কি বলে হেদায়েত করার চেষ্টা করি আর কি, এবং কিছু কাজ হচ্ছে, কোথাও কোথাও কিছু কিছু কাজ হচ্ছে। রাজস্ব আহরণের লক্ষ্য পূরণে ব্যর্থতার জন্য এনবিআর চেয়ারম্যান বড় রপ্তানিকারকদের আয় কম দেখিয়ে কর ফাঁকি দেবার প্রবণতাকে দায়ী করেন। জানান, রাজনৈতিক চাপ থাকায় সব ধরনের নির্বাচনের প্রার্থীদের করের আওতায় আনার উদ্যোগ সফল হয়নি। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের কারণে রোহিঙ্গা সংকট বেশি দূর অগ্রসর হওয়া যাচ্ছে না। মিয়ানমারের ভেতরে আসিয়ানকে সেফ জোন তৈরির আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী, যেখানে রোহিঙ্গারা নিরাপদ বোধ করবে। প্রধানমন্ত্রীর ব্রুনাই সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী 3 মে মিয়ানমারের রাজধানী নেপিডোতে রোহিঙ্গা সমস্যার সমাধানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। মিয়ানমারের সেনাবাহিনীদের নির্যাতনের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। প্রথম দিকে সবার সহানুভূতি পেলেও ধীরে ধীরে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিগত 1.5 বছরের বেশি সময় ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়েও বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না। আগামী 21 থেকে 23 এপ্রিল প্রধানমন্ত্রীর ব্রুনাই সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, বারবার আশ্বাস দিয়েও রোহিঙ্গাদের ফিরিয়ে নিচ্ছে না মিয়ানমার। রোহিঙ্গার সমস্যাটা আমরা এখনো খুব দূর অগ্রসর হতে পারিনি। কারণ প্রধান কারণ হচ্ছে মায়ানমার। এই সমস্যা তারাই তৈরি করেছেন। আমরা আসিয়ানের কাছে একটা প্রস্তাবও দিয়েছি যে তোমরা ওখানে একটা সেফ জোন যে কোনো নামেই করো, তোমরা মনিটর করবে, আমাদের এই রোহিঙ্গারা বিশ্বাস হয় যে তারা ওখানে গেলে তাদের উপর অত্যাচার হবে না। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের 3 তারিখে মিটিংটা হবে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে 7টি সমঝোতা স্মারক সই হবে। জ্বালানি, কৃষি, মৎস্য সহ বিভিন্ন ক্ষেত্রে ব্রুনাইয়ের সাথে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে, যা এই সফরে ইতিবাচক ফল বয়ে আনবে। আসিয়ানের সাথে আমাদের সম্পর্ক আরো গভীর করার আমাদের প্রচেষ্টা আছে এবং ব্রুনাই ইজ এ ইম্পর্টেন্ট মেম্বার। সুতরাং আমার বিশ্বাস এই সফরে আমাদের অর্জন অনেক অনেক হবে। চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ভারতের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ঠিক করেননি বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এইটা বোধহয় ঠিক করেন নাই। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দেশের ঐতিহ্য সহ পর্যটন আকর্ষণীয় স্থানগুলোকে বিদেশে চমৎকারভাবে তুলে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই জন্য পর্যটন মন্ত্রণালয় সহ দূতাবাসগুলোকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখার তাগিদও দেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টোয়াব আয়োজিত বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিদেশি পর্যটকদের বাংলাদেশে ভ্রমণে আগ্রহী করতে এ ধরনের মেলায় ইতিবাচক অবদান রাখবে। তিনি আরও বলেন, বিদেশি পর্যটকরা দেশের অতিথি, তাই তারা যেন নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ভ্রমণ করতে পারে, বাঙালির আতিথেয়তায় মুগ্ধ হয় তা নিশ্চিত করার তাগিদ দেন। 9ম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঘুরে দেখেন মেলার বিভিন্ন স্টল। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, এরপর ফিরে এসে থাকছে ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে নজরদারি নির্বাচন কমিশনের বিশেষ কমিটির সুপারিশ ছাড়া নতুন ভোটার করা যাবে না 32 উপজেলায়। বাড়িতে বিদ্যুৎ সংযোগ না পেলেও 17 মাসের বকেয়া বিল অনাদায়ের মামলায় কারাগারে কুমিল্লার দিনমজুর আব্দুল মতিন। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ভোটার তালিকা হালনাগাদের সময় রোহিঙ্গারা যেন ভোটার হতে না পারে সেজন্য ৩২ উপজেলায় বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিকে সামনে রেখে সমন্বয় কমিটির সভা শেষে ব্রিফিংয়ে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ একথা জানিয়েছেন। তিনি বলেছেন, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি এবং চট্টগ্রামের ৩২ উপজেলাকে বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই উপজেলাগুলোতে বিশেষ কমিটির সুপারিশ ছাড়া নতুন ভোটার করা যাবে না বলে জানিয়েছে কমিশন। সচিব জানান, ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হবে। এছাড়া তথ্য সংগ্রহকারীরা যেন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেয় সে বিষয়টিও তদারকি করবে কমিশন। বিদ্যুৎ সংযোগ না পেলেও ১৭ মাসের বকেয়া বিল অনাদায়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মামলায় এখন কারাগারে দিনমজুর আব্দুল মতিন। ঘটনা তদন্তে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১। সন্ধ্যার পর ঘরে নিভু নিভু করে জ্বলে কুপিবাতি। কেরোসিন দ্রুত ফুরিয়ে যাবে এই ভয়ে রাত ১০টার আগেই নিভিয়ে ফেলা হয় সেই বাতিও। তারপরও বিদ্যুৎ বিলের দায় কাঁধে নিয়ে কারাবাস করছেন কুমিল্লার মুরাদনগরের মোচাগড়া গ্রামের দিনমজুর আব্দুল মতিন। বিদ্যুৎ সংযোগ না পেলেও একটি দুটি নয়, ১৭ মাসের বকেয়া বিল না দেওয়ার মামলায় ৪৫ বছর বয়স্ক এই দিনমজুরকে গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও উত্তেজনা। ৪ বছর আগে মোচাগড়া গ্রামের ২৫৬টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১। সে সময় স্থানীয় আবুল কালাম আজাদ ও আবুল বাশারের নেতৃত্বে একটি দালাল চক্র প্রত্যেক গ্রাহকের কাছ থেকে মিটার প্রতি ১০ থেকে ১৫,০০০ টাকা আদায় করে। তখন আব্দুল মতিন মিয়া বিদ্যুৎ সংযোগের অনুমোদন পেলেও ৪,০০০ টাকার বেশি দিতে সক্ষম না হওয়ায় তার নামে ইস্যুকৃত মিটারটি স্থানীয় শফিকুল ইসলামকে দিয়ে দেয় সেই দালাল চক্র। এরপর কয়েক মাস নিয়মিত বিদ্যুৎ বিল শোধ করলেও শফিকুল গত ১৭ মাস বিদ্যুৎ বিল বকেয়া রাখে। এনকি আমার আব্বারে মিটার দিছিল, মিটার দিয়ে এনকি টাকা খুঁজিল, টাকা দিতে পারে নাই দেখে আমার আব্বারে ধরে লয়ে গেছে গা। নাকি চালায় অন্যজন মিটার নাকি আম বাফেরে লয়ে গেছে ধরে। আশেপাশের লোকের থেকে মনে হয় চাল টাল তুললে মনে হয় টাকা পয়সা তুললে মনে হয় কালকে এই পরিবারটা চালাইতেছি। যেই তারা অপরাধী করছে তার বিচার চাই আমরা। শফিকুল ইসলাম দুষলেন বিদ্যুৎ কর্তৃপক্ষকে। তার দাবি, জোর করে সংযোগটি তাকে দেয়া হয়েছিল। আমি তো মতিনের মিটার চালাইতাম না, যদি আমি চালাই আমি যেতেন চালাই আমি সেই বিল দিয়ে দেবো। এর পরবর্তীতে না থাকলে এটা যদি ৫০,০০০ হয় আমার যদি ফাঁস হয় আমি কিন্তু এই মিটার চালাইতাম না, আমি এই বিল দিতাম না। তোমরা যে আমার থেকে ১০,০০০ টাকা নিছো এই মিটার দরখাস্ত দিয়ে তোমরা কাটাইয়া ওই বিল দিয়ে সেটা তোমরা জমা দিয়ে দিবা, আমি এই বিল নিতাম না। আমার কেন মতিনের মিটার আসবে? গরিব মানুষ তার মিটারটা উড়ে মেজে নিল প্রতারণা করিয়া, আবার বিলটাও সে দিল না, আমার থেকেও ১০,০০০ টাকা নিল। মোট ৪,০০৭ টাকা বকেয়া বিল আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোর্টে একটি সার্টিফিকেট মামলা করে পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুতায়নের একটি গ্রেপ্তারি পরোয়ানা বিজ্ঞ আদালত থেকে আমাদের থানায় ১৫ তারিখে আসে। আমরা তাকে ১৬ তারিখে সেই ওয়ারেন্ট বলে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে দেবিদ্বার জোনাল অফিসের ডিজিএম মৃণালকান্তি চৌধুরীকে আহ্বায়ক করে ২ সদস্যের তদন্ত কমিটি করে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১। তথ্যটা বের করে নিয়ে আসতে হবে, সেই জন্য আমাদেরকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি। আমরা আশা করছি আগামীকালের মধ্যে আমরা তদন্তটা শেষ করে একটা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আমরা দিতে পারবো, এবং যারা এটার সাথে দোষী বা যারা এটার সাথে সংশ্লিষ্ট ২-১ নামও আসছে আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। বেঁধে দেয়া ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিষেক, নবীন বরণ, বিদায় সম্বর্ধনা এবং প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত প্রীতি সম্মেলনীতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রভিসি ডক্টর মোহাম্মদ সামাদ, ট্রেজারার ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে নতুন অফিসারদের বরণ এবং অবসরপ্রাপ্ত অফিসারদের বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানও হয়। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সনদ লেখার ক্ষেত্রে বিশেষ নান্দনিকতা প্রদর্শন করায় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ খোরশেদ আলম ভূঁইয়াকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
কৃত্রিম পা নিয়ে নতুন জীবন শুরু করেছেন গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারানো রাসেল সরকার। বৃহস্পতিবার সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি থেকে তাকে একটি কৃত্রিম পা দেওয়া হয়। এতে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন বলে জানান রাসেল। সিআরপির পক্ষ থেকে তাকে বিনামূল্যে কৃত্রিম পা দেওয়ায় তিনি সিআরপির সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই পা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় 4 সপ্তাহ সময় লাগবে বলে জানান সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক। 2018 সালের 28 এপ্রিল রাজধানী যাত্রাবাড়িতে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেল সরকারকে চাপা দেয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এবারে ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের অবস্থান তুলে ধরতে আগামী 21 ও 22 এপ্রিল চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে বিপিও সম্মেলন বাংলাদেশ 2019। 2 দিনের সম্মেলন রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশি বিদেশি প্রযুক্তিবিদ, সরকারের নীতি নির্ধারক, গবেষক, শিক্ষার্থী ছাড়াও সম্মেলনে এ খাতের সংশ্লিষ্টরা অংশ নেবেন। নুসরাত হত্যার প্রতিবাদে ও আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কেএল জুবিলি স্কুল অ্যান্ড কলেজ পরিবার। এতে বক্তারা মানবরূপী দানবদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উপস্থিত ছিলেন সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ শাহিদ এবং কলেজের অধ্যক্ষ এসএন রায় সমর সহ অন্যরা। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম ও ফায়ার সেফটি বিষয়ে 3 দিনব্যাপী সিম্পোজিয়াম করেছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। বক্তারা অগ্নি নির্বাপকের জাতীয় মান, ভবন কাঠামোর নিরাপত্তা, জ্বালানি দক্ষতা ও নির্মাণ ব্যবস্থাপনা পদ্ধতি এবং অর্থায়নের ক্ষেত্রের সম্ভাবনা বিষয়ক উপস্থাপনা পেশ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিআইএফএফএল এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী এসএম ফরমানুল ইসলাম। এসিআই মোটরস বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তির ইয়ামার কম্বাইন হারভেস্টার। এটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডুবায় মাঠ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা সহ এসিআই মোটরসের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 3 দিনের ওএসএইচ এবং ইসফেক মেলা শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। প্রদর্শনীতে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক শিল্প সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠান, পরামর্শদাতা, বিশেষজ্ঞ কর্মকর্তা ও নীতি নির্ধারকরা অংশ নিচ্ছেন। এতে প্রধান অতিথি ছিলেন ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্টের ইন্সপেক্টর জেনারেল শিবনাথ রায়। মেলা চলবে 20 এপ্রিল পর্যন্ত। সমাজের প্রত্যেকটি স্তর দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি সেনা ডিভিশনের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। বিকালে খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নতুনকুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিক্রেতাবিহীন সততা স্টোরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এক জেলা এক সিগন্যাল এই স্লোগানে কেবল অপারেটরদের সম্মেলন হয়েছে মৌলভীবাজারে। বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সভাপতিত্ব করেন এমসিএস এর চেয়ারম্যান শওকত হাসান খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফ্রান্স তথা সমগ্র ইউরোপ জুড়ে ইতিহাস আর ঐতিহ্যের অন্যতম নিদর্শন ছিল নটরডেম ক্যাথেড্রাল। আগুনে পুড়ে শেষ হলো শতাব্দীর পর শতাব্দী আগলে রাখা ইতিহাস। আগুন লাগার আগে এই গির্জাটিতে সংস্কার কাজ চলছিল। ধারণা করা হচ্ছে সংস্কার কাজের গোলযোগে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় বিশ্বের নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ফ্রান্সের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। ফ্রান্সের প্যারিস থেকে ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপের রিপোর্ট। আগুনের এই লেলিহান কাঁদিয়েছে ফরাসি জাতিকে, কাঁদিয়েছে সারা বিশ্বকে। গলিতে গলিতে চলছে শোকের মাতম, গির্জায় চলছে প্রার্থনা। প্রায় 850 বছর আগের এই স্মৃতিচিহ্ন দাহ হতে দেখেছেন হাজারো জনতা। চোখের জলেও রক্ষা হয়নি শতাব্দীর ঐতিহাসিক নিদর্শন। আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ব্যথিত হয়েছি। ক্যাথলিকদের এই পুণ্যস্থান যেভাবে আগুনে ধ্বংস হলো, আমি এর সাক্ষী। তবে মনোবল হারাইনি, কারণ আমি জানি আমরা চাইলেও আবারও এটা গড়ে তুলতে পারবো। সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। ফরাসি সরকার ও বিশ্ব নেতারা আমাদের পাশে আছেন। 850 বছর ধরে প্যারিসের সেন নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল নটরডেম ক্যাথেড্রাল। তার ঘণ্টাধ্বনি শুনিয়েছে নগরবাসীকে। পর্যটকের কাছেও এই নটরডেম ছিল অনেক আকর্ষণীয়। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী বাংলাদেশিরাও সমবেদনা জানিয়েছেন।
হঠাৎ করে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এটা একটা ঐতিহাসিক স্থাপনা এবং আমরা ফরাসি জাতিগোষ্ঠীর সাথে আমরা যারা বাংলাদেশিরা বসবাস করছি এখানে তারাও আমরা এটার সাথে মর্মাহত এবং সরকার যেন এটাকে অতি সত্বর সবাই সাহায্য রেনোভেশন করে এবং এই স্থাপনাকে ধরে রাখে এটাই আশা করি। ভিক্টর হুগোর দ্য হ্যান্সব্যাক অব নটরডাম ফরাসিদের কাছে নটরডাম দি প্যারিস হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। এই ক্যাথেড্রালটি সর্বশেষ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছিল ফরাসি বিপ্লবের সময়। 850 বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপনা শুধুমাত্র ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীদেরই পবিত্র স্থান নয়, সমগ্র ইউরোপ তথা ফ্রান্স জুড়ে একটি সংস্কৃতির প্রতীক ছিল। এখানকার জনগণ বিশ্বাস করেন সকলের সহযোগিতা ও আন্তরিকতায় আবারও পূর্ণরূপে ফিরে আসবে ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রাল। ফয়সাল আহমেদ দীপ, বাংলা ভিশন, প্যারিস, ফ্রান্স। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে হামলা, সংঘর্ষ আর ইভিএম বিকলের অভিযোগের মধ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ। বাংলাদেশের আরেক অভিনেতা গাজী নূরকে ভারত ছাড়ার নির্দেশ। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরও দলে পরিবর্তন রাখার সুযোগ রাখায় আত্মবিশ্বাস কমতে পারে ক্রিকেটারদের, মন্তব্য সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের। আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জেলার আন্তর্জাতিক সংবাদ। মাওবাদীদের হামলা, বিচ্ছিন্ন সংঘর্ষ আর ইভিএম বিকলের একাধিক অভিযোগের মধ্যে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট। পশ্চিমবঙ্গ, আসাম সহ ভারতের 11টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হলেও স্থগিত আছে তামিলনাড়ুর ভেলোরের লোকসভা এবং ত্রিপুরার বিধানসভা নির্বাচন। অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভিযোগে দিনের শুরুতেই উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গের একাধিক আসনে। বিভিন্ন দলের কর্মী সমর্থক এবং আইন শৃঙ্খলা বাহিনীর ত্রিমুখী বাকবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষে গড়ায়। চলে গুলি এবং বোমাবর্ষণ। দার্জিলিংয়ের চোপড়ায় একটি মহাসড়ক প্রায় 20 মিনিট অবরোধ করে রাখা হয়। ভোট দিতে বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ছত্তিশগড়ে হামলা চালায় মাওবাদীরা। এ দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ ছাড়াও তামিলনাড়ুর 38টি, উড়িষ্যার 5টি, আসামের 5টি, জম্মু এবং কাশ্মীরের 2টি সহ 95টি আসনে। এসব আসনে উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে রয়েছেন ফারুক আবদুল্লাহ, এইচডি দেবগৌড়া, দীপা দাস মুন্সি, কানিমোঝি করুণানিধি, হেমা মালিনী এবং রাজ বাব্বর। লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনের ভোট হচ্ছে উড়িষ্যার 35টি এবং তামিলনাড়ুর 18টি আসনে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় ত্রিপুরার বিধানসভা নির্বাচন এবং ভোট কেনাবেচার অভিযোগে তামিলনাড়ুর ভেলোরের লোকসভা নির্বাচন স্থগিত হয়েছে। 7 পর্বের লোকসভা নির্বাচন শেষ হবে 19 মে, এরপর 23 মে হবে ফলাফল ঘোষণা। এদিকে ফেরদৌসের পর বাংলাদেশের আরেক অভিনেতা গাজী আব্দুল নূরকে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লোকসভা নির্বাচনে কলকাতার দমদম আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের হয়ে প্রচারণায় অংশ নেয় নূরের ভিসা বাতিল করেছে দেশটি। কামারহাটি এলাকায় সৌগত রায়ের হয়ে রোড শোতে অংশ নেয়া নূরের সাথে ছিলেন তৃণমূলের আরেক নেতা মদন মিত্র। বিষয়টি সামনে আসতেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। নূরের বিরুদ্ধে আরও অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে অবস্থান করছিলেন তিনি। তবে জি বাংলার রানী রাসমণি সিরিয়াল খ্যাত নূরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারই তাকে দেশে ফিরে আসতে হবে। শিরোনামগুলো আরও একবার। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না আশা বাণিজ্যমন্ত্রী। কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি সচিবের। রাজধানীতে যানজট ভয়াবহ হবার আশঙ্কা। দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান। খালেদা জিয়াকে প্যারোলের নামে -1 বাস্তবায়ন করতে চায় সরকার। অভিযোগ বিএনপির। বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। নুসরাত হত্যায় আসামি শরীফের স্বীকারোক্তি। 5 দিনের রিমান্ডের শামীম। পুলিশের ভূমিকার বিচার বিভাগীয় তদন্তের দাবি টিআইবি।
দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ রাত 1:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।